বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে এসেছে একটি পুরনো কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ শব্দ, গণভোট। এই গণভোট কি সত্যি জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়, নাকি এটি হয়ে উঠতে পারে রাজনৈতিক কৌশলের নতুন হাতিয়ার? জাতির বড় সিদ্ধান্ত কি সংসদে সীমাবদ্ধ থাকবে, নাকি এবার সরাসরি রায় দেবে জনগণ? সবার মনে একটা প্রশ্ন, গণভোটটা আসলে কি? আজকের এই প্রতিবেদনে জানবো গণভোট আসলে কি, কেন হয়, কখন হয়, বাংলাদেশের সংবিধান কি বলছে, আর চলতি রাজনৈতিক বাস্তবতায় গণভোট কেন আবার আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণভোট নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এক পক্ষ বলছে জাতির বড় সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেয়াই গণতন্ত্রের প্রকৃত চর্চা। অন্য পক্ষের আশঙ্কা, এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, গণভোট মানে কি সাধারণ নির্বাচনের মতোই কিছু? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু মৌলিক পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয় প্রতিনিধি নির্বাচনের জন্য, অর্থাৎ কে সরকার চালাবে, কে সংসদে যাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গণভোটে জনগণ সরাসরি ভোট দেয় কোনো নির্দিষ্ট জাতীয় প্রশ্নে। এখানে প্রতিনিধি নয়, সিদ্ধান্তটাই হয় মূল বিষয়। গণভোট সাধারণত এমন সব বিষয় হয় যেগুলো পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে, যেমন সংবিধান পরিবর্তন, রাষ্ট্রের সার্বভৌমত্ব সংক্রান্ত সিদ্ধান্ত, শাসন ব্যবস্থার রদবদল, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি অনুমোদন, অথবা কোনো অঞ্চল আলাদা রাষ্ট্র হতে চাইলে সেই প্রশ্ন। এই প্রক্রিয়ায় জনগণের সামনে একটি বা একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়। ভোটাররা সেখানে শুধু দুটি বিকল্প পান, হ্যাঁ অথবা না। হ্যাঁ ভোট বেশি পেলে প্রস্তাবটি গৃহীত হয়, না ভোট জয়ী হলে প্রস্তাব বাতিল হয়ে যায়। না, গণভোট কোনো সাধারণ প্রক্রিয়া নয়। যখন কোনো সিদ্ধান্ত এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে শুধু সংসদ বা রাজনীতিকদের সিদ্ধান্ত যথেষ্ট নয়, বরং পুরো জাতির মতামত জানা জরুরি, ঠিক তখনই গণভোটের প্রয়োজন দেখা দেয়। এই কারণে গণভোটকে বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। 1991 সালে সংবিধানের ধারা 142(1)-এ গণভোটের বিধান যুক্ত করা হয়। তবে পরবর্তীতে শেখ হাসিনার শাসন আমলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ব্যাপক পরিবর্তন আনা হয়। সেই সংশোধনীতেই গণভোটের বিধান বাতিল হয়ে যায়। এর ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংবিধানে গণভোট কার্যত নিষ্ক্রিয় ছিল। চলতি বছরের জুলাই মাসে হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে সংবিধানের দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহাল করে। এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, সংবিধানের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় সংশোধনে অনুমোদনের পর রাষ্ট্রপতি চাইলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে পারবেন। এই রায় নতুন করে গণভোটকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। গণভোটের সবচেয়ে বড় শক্তি হলো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। এটি জনগণকে নিজের ভবিষ্যৎ নিজে বেছে নেওয়ার সুযোগ দেয়। কিন্তু একই সঙ্গে রয়েছে কিছু বড় ঝুঁকিও। সব ভোটার সব বিষয় গভীরভাবে জানেন বা বোঝেন এমনটা সবসময় হয় না। অনেক সময় আবেগ, ভুল তথ্য বা রাজনৈতিক প্রচারণার প্রভাবে ভোট পড়ে, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কাও থেকে যায়। এছাড়া গণভোট কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে গণভোটের আগে দরকার ব্যাপক সচেতনতা, খোলামেলা জাতীয় বিতর্ক এবং নিরপেক্ষ তথ্যভিত্তিক প্রচারণা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ 2025। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছে এই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে একটি গণভোট আয়োজনের। এই গণভোটের মাধ্যমে মূলত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং তফসিল 1-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি জনগণের সম্মতি যাচাই করা হবে। তবে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য। এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা 3 থেকে 4 দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে। সবশেষে প্রশ্ন থেকেই যায়,
গণভোট কি সত্যিই জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে, নাকি এটি হবে নতুন এক রাজনৈতিক পরীক্ষার নাম? বাংলাদেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে, সে উত্তরই হয়তো দেবে আসন্ন সময়। দেখার বিষয়, এই গণভোট জাতিকে এক করবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে। সময় দেবে তার চূড়ান্ত উত্তর। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।